আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, জোরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ। আজকে আমার বিবি অনার্স থার্ড ইয়ারের প্রথম ক্লাস অনুষ্ঠিত হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের উপর। অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের একটা ক্লাস অলরেডি নেওয়া হয়েছে। তোমরা যারা অনার্স তৃতীয় বর্ষে যারা পড়ো, আশা করি তোমরা সকলেই ভালো আছো, এই প্রত্যাশায় রাখি। তো তোমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের কী অবস্থা সেটা কিন্তু আমাকে জানাইবা। অ্যাডভান্স অ্যাকাউন্টিং আমি নেক্সট কোন অধ্যায় নিয়ে শুরু করলে তোমাদের জন্য সুবিধা হবে, কোন কোন অধ্যায় পারো সেগুলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই ইনফর্ম করবো। সেই বিষয়ে আমি ক্লাসের জন্য প্রস্তুতি নিয়ে রাখবো। আজকে আমি লিজ ফাইন্যান্সিং একটা অধ্যায় সেটা করাবো। এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়, কারণ অধ্যায় কিন্তু খুবই কম। অধ্যায় থেকে বি পার্টও একটা আসে, প্রায় সি পার্টও আসে। সুতরাং একটা অধ্যায় করলে তুমি 14 নম্বর কাউন্ট পেয়ে যাবে। একটু সিরিয়াসলি নিতে হবে। আমরা অনেক ভূমিকা অনেক আলোচনা করার সময় ছিল, কিন্তু ওই সময়টা এখন নাই। আমরা যে ক্লাসটাই করি, যেহেতু সপ্তাহে একটা ক্লাস হবে, এই জন্য তথ্যবহুল নীতি চেষ্টা করি, যাতে তোমাদের খুবই উপকার হয়, অল্প সময়ের মধ্যে রিকভারি প্রয়োজন হয়। তোমরা নিজেরা বাসায় তো বই অবশ্য এতদিনে কিনে ফেলছো, তোমরা বইগুলো একটু শুরুতে রিডিং করে নিবা। Lease financing is one of the popular and common methods of asset-based finance, which is the alternative to loan finance. ঋণের বিকল্প হিসেবে ওই মানে সম্পত্তি ইয়ার মাধ্যমে কি হয়, অর্থায়নটা হয়ে থাকে। সম্পত্তি বেস বেসিক্যালি ঋণের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। এর মধ্যে আমরা মেইনটেনেন্স কস্ট পাবো, এটা আলোচনার মধ্যে আসবে। ইন্টারেস্ট লোনের উপর ইন্টারেস্টের বিষয় আছে, ডিপ্রিসিয়েশন আছে। আমরা জানি অ্যাকাউন্টিং আমরা করে আসছি যে যত ব্যয় বেড়ে যাবে আয়টা কমে যাবে, আয় কমে গেলে ট্যাক্স কম দিতে হবে। আমি যদি এখন আমার একটা এই ক্ষেত্রে বেসিক্যালি দুইটা অপশন নিয়ে কাজ করা হয়, একটা হচ্ছে লিজ অপশন আর একটা হচ্ছে লোন অপশন বা বোরোয়িং অপশন বা বাইং অপশন। আমি ঋণ করে গাড়ি কিনবো, আর একটা হচ্ছে অন্যের গাড়ি আমি ব্যবহার করবো, নির্দিষ্ট একটা ভাড়া দেবো। কোন পদ্ধতি ইউজ করবো, কোন পদ্ধতি আমার জন্য সুবিধাজনক হবে সেটা ক্যালকুলেশন করাই হচ্ছে এই অধ্যায়ের মূল কাজ। যে আমি ব্যাংক থেকে ঋণ করে গাড়ি কিনে নিজের মতন গাড়িটা চালাবো, না আমি অন্যের গাড়ি আমি লিজে ইউজ করব, যে আমি আপনাকে একটা নির্দিষ্ট ভাড়া দিব আর আপনার গাড়ি আমি ব্যবহার করব। আমরা যখন ঋণ করে গাড়িটা কিনবো তখন মেনটেনেন্স কস্ট অনেক সময় উল্লেখ থাকবে। তো মেনটেনেন্স কস্ট আছে এবং ইন্টারেস্টের উপর সুদ দিতে হবে এবং ডিপ্রিসিয়েশন, সবগুলো আমার তিনটা এক্সপেন্স হয়ে যাবে। সেই ক্ষেত্রে এই এক্সপেন্সগুলো বাদ দেওয়ার পর এই এক্সপেন্সের উপর জন্য আমার ইনকামটা কমে যাবে, তার জন্য ট্যাক্স সেভিং হবে। আমাদের প্রেজেন্ট ভ্যালু বের করলে কম্পেয়ার করবো, যেটাতে যে পদ্ধতিতে আমার প্রেজেন্ট ভ্যালু কম হবে অর্থাৎ আমার টাকা কম দিতে হবে, সেই পদ্ধতি আমার জন্য লাভজনক হবে। আমি সেই পদ্ধতিটাই বেছে নিব। তো এই দুইটা অপশন বেসিক্যালি এটা আমরা অলরেডি এই যে সূত্রগুলো অ্যাপ্লাই করবো সেটি কিন্তু আমরা অলরেডি প্রথম বর্ষ অনার্স প্রথম বর্ষে যে আমরা টাইম বিল অফ মানি যে অধ্যায়টা ছিল সেই অধ্যায়ে কিন্তু এই সূত্রগুলো অ্যাপ্লাই করা হয়েছে অলরেডি। আশা করি সূত্রগুলো তোমরা সহজেই পারবা দেখা মাত্রই। তো মেনটেনেন্স কস্ট বললাম, এএলপি মানে অ্যানুয়াল লোন পেমেন্ট, আর এএলআর মানে অ্যানুয়াল লিজ রেন্ট, এসএলএম মানে স্ট্রেট লাইন মেথড ডিপ্রিসিয়েশন, সরলরেখী পদ্ধতিতে অবচয় ধার্য করা, টিএস মানে ট্যাক্স রিমিট বা ট্যাক্স সেল, আর টিসিএফ মানে টোটাল ক্যাশ ফ্লো, আর এনসিএফ থেকে নিট ক্যাশ ফ্লো এমন একটা বিষয়, আর এনসিও মানে নিট ক্যাশ আউটলে। আমি সূত্রগুলো একটু লিখে দিচ্ছি। ফর্মুলা অফ ইনস্টলমেন্ট বা প্রেজেন্টগুলো বের করার জন্য কয়েকটা প্রশ্ন কিন্তু এই জায়গায় চাওয়া হতে পারে। বলা হতে পারে যে কিস্তি কত, আমি এত টাকার কিস্তি দেওয়া আছে, গাড়িটা কত টাকাতে কিনবো, সেই একটা বিষয় অনেক সময় উল্লেখ থাকবে। আমরা জানি বিগিনিং এ থাকলে 1+i হয় বা আর হয়, আর বিগিনিং না থাকলে এটা হয় না। সূত্রগুলো আমরা আগেই করে আসছি। শুধু দুইভাবেও লেখা যায়, এইভাবে লিখলেও পারি, ওইভাবে লিখলেও পারি, লেখা নিয়ে কোনো সমস্যা নেই। প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ডিউ হইলে এটা এএলপি বা যেটাই হোক উভয় ক্ষেত্রে কিন্তু আমাদের কিস্তি বের হয়। লিজের টাকা পেমেন্ট যদি দেওয়া থাকে তখন তো কোনো টেনশনই নেই, পেমেন্ট দেওয়া না থাকলে পেমেন্ট বের করতে হয়। অনেক সময় দেওয়া থাকলে আবার কত টাকা কস্ট প্রাইস সেটা বের করার জন্য এই সূত্র অ্যাপ্লাই করতে হয়। অর্থাৎ কিস্তিও বের করা যায়, আবার কি বের করা যায়, আমার পেমেন্টটাও বের করা যায়। এই সূত্র অ্যাপ্লাই করে, এই সূত্রের সাথে তোমরা আশা করি পরিচিত আছো। হ্যাঁ, প্রথমটা হচ্ছে বিগিনিং অফ দ্য ইয়ার, আর শেষেরটা হচ্ছে কি এন্ড অফ দ্য ইয়ার। বছর শেষ হইলে এমন হয় 1+8টা হয় না, আর এটা 1+8টা হয়। এই সূত্র তো তোমরা আশা করি পাবা, বই তো অলরেডি তোমাদের কিনা হয়েছে। সূত্র আমি অ্যাপ্লাই করে দেখাবো, সমস্যা নাই। আমি একটা প্রশ্ন করাবো, যে প্রশ্নটা বোর্ডেও আসছে। বি পার্টে দেখবা যে বি পার্ট বেসিক্যালি কোন ধরনের আসে। বি পার্টের মধ্যে সি পার্টের মধ্যে বি পার্ট অন্তর্ভুক্ত করা আছে অলরেডি অনেকগুলো অঙ্ক। আমি আজকে একটা অঙ্ক মানে ইফেক্টিভ করার জন্য আমরা মানে তোমাদের ভালো কিছু সার্ভিস দেওয়ার জন্য আমরা সরাসরি একদম পরীক্ষা আসার মতন অঙ্ক অলরেডি করানো শুরু করে দেবো ইনশাল্লাহ। 2012 সালে কিন্তু অঙ্কটা আসছিল। সেই অঙ্কটা হচ্ছে
যে এ কোম্পানি নিডস টু অ্যাকোয়ার অ্যান ইকুইপমেন্ট দ্যাট উইল কস্ট, মানে একটা কোম্পানির একটা ইকুইপমেন্ট প্রয়োজন যার জন্য ব্যয় হবে কত 3,35,220 টাকা। আমি বলে আসছিলাম যে আমার কোনো কিছু টাকার প্রয়োজন অ্যাসেট কেনার জন্য, বা যে কোনো প্রয়োজনে আমার টাকার প্রয়োজন হতে পারে। অ্যাসেট বেসিক্যালি অ্যাসেট বেসড অঙ্কটা, অ্যাসেট কেনার জন্য আমার টাকার প্রয়োজন। এখন এই অ্যাসেট সংগ্রহ করার জন্য আমার জন্য রাস্তা থাকবে দুইটা। আমি ঋণ করে নিজের মতন গাড়িটা চালাতে পারি, অথবা অন্যের গাড়ি আমি ব্যবহার করতে পারি। অন্যের গাড়ি ব্যবহার করলে নির্দিষ্ট একটা ভাড়া দিতে হবে, আর আমি যদি কিনে নেই তাহলে এটা আমারই ব্যাংকে ঋণ পরিশোধ করতে হবে। তো গাড়িটা কিনতে 3,35,220 টাকা লাগবে ইকুইপমেন্টের জন্য। আর কোম্পানির কাছে দুইটা অফার আছে, বলতেছে যে আপনি ফাইন্যান্স করতে পারেন ইকুইপমেন্ট কিভাবে, টু টেক লিজ দেন ফ্রম ইউনাইটেড লিজিং কোম্পানি থেকে 5 ইয়ারের জন্য উইথ এন অ্যানুয়াল লিজ পেমেন্ট, বলে দিছি 1,20,000 টাকা। আর যদি এটা বলা না থাকতো আমাদের কিন্তু কিস্তি বের করতে হতো। টু বি পেইড রেন্ট ইচ ইয়ার, হ্যাঁ, পেইড অ্যাট দ্য এন্ড অফ দ্য ইচ পিরিয়ড, প্রত্যেক পিরিয়ড শেষে টাকা পরিশোধ করা, বছর শেষে টাকা পরিশোধ করা হবে, এটা বলে দিছি। আর আরেকটা অফার দিল যে টু টেক লোন নিতে পারি আমি ফ্রম জনতা ব্যাংক থেকে অ্যাট 15% ইন্টারেস্ট, পিএ মানে পার অ্যানাম, রিপেয়েবল অ্যানুয়ালি অ্যাট দ্য এন্ড অফ 5 ইয়ার্স ইন ইকুয়াল ইনস্টলমেন্ট। আমি যে 5 বছরে আবার এই টাকাটা প্রত্যেকটা সমকিস্তিতে পরিশোধ করতে হবে, এই ক্ষেত্রে কিন্তু কিস্তি উল্লেখ নেই। সুতরাং আমাদের প্রেজেন্ট ভ্যালু সূত্রটা ইউজ করে কিস্তি বের করে নিতে হবে। আর বলা হয়েছে যে ইকুইপমেন্ট উইল বি ডিপ্রিসিয়েটেড অন স্ট্রেট লাইন বেসিস, সরলরেখী পদ্ধতিতে অবশ্যই ধার্য করা হয়। আর কর্পোরেট ট্যাক্স রেট 40%। আর প্রশ্ন করা আছে হুইচ অফার দি কোম্পানি শুড বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ কোম্পানি কোন অফারটা গ্রহণ করা উচিত, লিজ অফার, ফার্স্ট অফার না সেকেন্ড অফার, লোন অপশন না লিজ অপশন অফার শুড বি অ্যাকসেপ্টেড। এটা আমরা অঙ্ক করেই আমরা বুঝতে পারবো যে কোন অফারটা কোম্পানির জন্য লাভজনক হবে। তো আমি শুরুতে চলে আসছি প্রথমটা লিজ অপশনের ক্ষেত্রে, ক্যালকুলেশন অফ প্রেজেন্ট ভ্যালু। আমি যে মানুষকে টাকা দিব 5 বছর 1,20,000 টাকা করে দিব, যদি সিম্পলি আমরা মনে করি যে আমার মনে হয় টাকা দিচ্ছি কত 5 বছরে 6 লাখ টাকা দিচ্ছি, আজকে গাড়িটা কিনতে আমার লাগতো 3,20,000 টাকা, বাকি টাকাটা কিন্তু সুদের টাকা। এখন সেটাতে আমার আসলে অ্যাকচুয়াল কত দিচ্ছি সেটা বের করতে হবে, প্রেজেন্ট ভ্যালুটা কত হবে। আমাদের রেটটা হচ্ছে ডিএ ফ্যাক্টর 9%, আমার এই যে টাকাটা পেমেন্ট করতে হবে সেই টাকার বর্তমান মূল্য কত সেটা বের করতে হবে। আমরা যেহেতু অ্যানুইটি সূত্র ইউজ করি, অ্যানুইটি ফ্যাক্টরটা বের করে বসিয়ে দিলে 1 থেকে 5-এর মধ্যে হয়ে যায়, আমাদের বারবার 5টা করা লাগে না। তো প্রথমবারে ইয়ার লিখবো 1 থেকে 5 বছর, এবং এল আর মানে অ্যানুয়াল লিজ রেন্ট 1,20,000 টাকা, টিএস মানে ট্যাক্সেল 1,20,000 টাকার উপর, যেহেতু লিজ রেন্ট এটা তোমার একটা ব্যয়ের জন্য আমার ইনকামটা কমে যাবে, তার মানে ট্যাক্সটা কম দিতে হবে, সেই টাকাটা আমার সেভ হবে। তো অ্যাকচুয়ালি আমার হাত থেকে যাবে কত, নিট ক্যাশ ফ্লো হবে 72,000 টাকা। 72,000 টাকাকে 9% ডিএফ ফ্যাক্টর, এটা কিন্তু অ্যানুইটি ফ্যাক্টর। অ্যানুইটি ফ্যাক্টরটা আমি নিচে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে, আশা করি তোমরা পারবা। এটা কিন্তু এককালীন না যে 1কে 1.09 দিয়ে ভাগ করলে একবার হয়ে যাবে, এমন না, এটা কিন্তু অ্যানুইটি সূত্র বসাবো। অ্যানুইটি সূত্র বসে আমরা এটা অ্যাপ্লাই করবো, আমি এই দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা বের করে নিতে পারবা। তারপরে আমরা যে এনসিএফকে কি করবো, এই ডিএফ ফ্যাক্টর দ্বারা গুণ করে প্রেজেন্ট ভ্যালু পেয়ে যাবো। অর্থাৎ আমি যে 1,20,000 করে টাকা দেবো সেই টাকাটার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 2,80,058 টাকা। আমি যে গাড়িটা লিজ যদি নেই, তো এই লিজের জন্য আমার যে পেমেন্ট করতে হবে 2,80,058 টাকা পেমেন্ট করতে হবে। আর যদি আমার লোনে যদি আমার টাকা কম পেড করতে হয় তাহলে লোনটা ভালো হবে, আর যদি টাকা লোনে বেশি পেড করতে হয় তাহলে আমার লিজ ভালো হবে। বেসিক্যালি এই কিস্তি তো এই ক্ষেত্রে দেওয়া আছে, তো সরাসরি আমি করে ফেললাম। অনেক ক্ষেত্রে কিস্তি উল্লেখ থাকবে না। তাহলে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টরের সূত্রটা লেখা আছে, তোমরা জাস্ট খালি হিসাব নিকাশ করে টাকা বসিয়ে দিবে, এটা নিয়ে তো সমস্যা নেই, হিসাব তো পারবা। ডিএফ ফ্যাক্টর বের করার জন্য আইএনটি মানে ইন্টারেস্ট রেট, 1 মানে টি মানে ট্যাক্স রেট, মাইনাস করলে আমরা ইন্টারেস্ট রেট আমরা অঙ্কের মধ্যে পেয়েছি 15%, আর এর থেকে ট্যাক্স রেট 0.4 হয়, বাদ দিলে 0.6, 15%কে যখন আমরা 0.6 দ্বারা গুণ করবো 9% ডিএফ ফ্যাক্টর। এই ডিএফ ফ্যাক্টরিং দ্বারা কিন্তু কাজ করে আমাদের প্রেজেন্ট ভ্যালুটা বের করতে হবে। তা আমাদের লিজ অপশনটা একদম সিম্পলের মধ্যে হয়ে গেছে। লিজ অপশনের মধ্যে কি একটা ঝামেলা থাকতে পারতো, যে লিজের অপশনটা বের করা থাকবে না, তখন এটা আমার কিস্তি বের করার প্রয়োজন হবে। আর যেহেতু বের করা দিচ্ছে আর কোনো ঝামেলায় আমার অঙ্কের মধ্যে নাই। এবার আমি চলে আসবো লিজ অপশন বা বোরোয়িং অপশন বা বাইং অপশন। আমি কিনবো, তার মানে আমার নিজের টাকা দেয়া কি করতে হবে, আমার নিজের টাকা দেয়া এই গাড়িটা কিনতে হবে, ইকুইপমেন্ট আমি কিনবো, তো ঋণ করতে হবে। ঋণ করার জন্য কিন্তু কিস্তি উল্লেখ করা নাই, টোটাল টাকাটা দেওয়া ছিল কিন্তু কিস্তি নাই। কিস্তি বের করার জন্য আমরা প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সূত্র বসে ক্যালকুলেশন অফ ইনস্টলমেন্ট প্রথমবারে আমরা কিস্তি বের করে নিব, সূত্র বসিয়ে দিলাম।
সূত্র কি ছিল, প্রেজেন্ট ভ্যালু যেহেতু এন্ড অফ দ্য ইয়ার 1 প্লাস আইটা হবে না, এএলপি আমরা ফাইন্যান্সে করার সময় ফার্স্ট ইয়ারে থাকতে আমরা শুধু এ লিখতাম আর কি। এই জায়গায় এএলপি মানে অ্যানুয়াল লোন পেমেন্ট, আর ভাগ আর 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস আর টু দি পাওয়ার n। তো আমার যে গাড়ির টাকা টোটাল টাকাটা কিন্তু আজকে লাগবে, তো টোটাল টাকা 3,35,220 টাকা। আর এই কিস্তির টাকাটা জানা নাই, ঋণ করলে আমার 15% সুদ দিতে হবে। মানগুলো আমরা বসিয়ে দেবো, এই ভাগগুলো তো আশা করি তোমরা পারবে। ভাগ নিয়ে এই যে ক্ষেত্রে এই 0.15কে এই আর গ্রহণ করে দিছি, বেসিক্যালি এএলপিটা রয়ে গেছে, আর ওই ব্র্যাকেটের ভিতরে কাজটা করে ভাগ করে দিছি। ভাগ করে দেওয়ার পরে যা আসলো আমরা এটার সাথে এটা আর গুণন করে দিই, 1 থেকে ওটা মাইনাস করে দিছি, মাইনাস করে আমরা পক্ষান্ত করে বাম পক্ষ নিয়ে আসছি, আর বাম পক্ষের বিষয়টা গুণ করে ডান পক্ষে পাঠিয়ে দিছি। পাঠিয়ে দেওয়ার পরে এএলপি সমান কি করব, 50,282 টাকাকে 0.50282 দ্বারা ভাগ করলে টাকার পরিমাণ আসে 1 লাখ টাকা। তার মানে আমার ঋণ করলে 5 বছরে আমার কিস্তি দিতে হবে কটা, 5টা কিস্তি, 5 লাখ টাকার কিস্তি দিতে হবে। কিন্তু 5 লাখ টাকার কিস্তি দিলেও আমার কিন্তু কিছু টাকা সেভ আছে। সেভ কি, আমার যখন ঋণ করব আমার জন্য ইন্টারেস্ট আমার জন্য অপারেটিং ইন্টারেস্ট আমার জন্য ব্যয়, তো নিট লাভটা কমে যাবে, ডিপ্রিসিয়েশন আমার জন্য ব্যয়, নিট লাভটা কমে যাবে। কিন্তু যখন গাড়িটা আমি লিজ নিব তখন কিন্তু গাড়ির অবশ্যই আমার না, গাড়ির জন্য যে আমি টাকা দেবো সবটুকু একসাথে চলে আসবে 1,20,000 টাকা। কিন্তু ঋণ করলে আমাদের এই ক্ষেত্রে দুইটা এক্সপেন্স বেড়ে যায়, একটা হচ্ছে ডিপ্রিসিয়েশন, কারণ ওই গাড়িটা তখন আমার নিজের, আর একটা হচ্ছে ইন্টারেস্ট। এর পরবর্তী পর্যায়ে আমরা আসি এই স্টেপগুলো। এই অঙ্কগুলো যত বেশি প্র্যাকটিস করো তত বেশি পারবো। অঙ্ক যদি প্র্যাকটিস না করো তাহলে তোমরা কিন্তু পারবা না। ম্যাথমেটিক্যাল সাবজেক্ট অনেক ভালো রেজাল্ট করা সম্ভব, ভয়ের কোনো কারণ নাই। কিন্তু এগুলো তোমরা 80, 70 পর্যন্ত, 80 পর্যন্ত এ প্লাস পাওয়া সম্ভব যদি একটু মনোযোগের সাথে পড়াশোনা করো। আর যদি না করো, প্র্যাকটিস না করো, তাহলে কোনোদিন পারবা না। ম্যাথ প্র্যাকটিস করতেই হবে। এটা আমরা আগেও করে আসছি, আশা করি তোমরাও পারবা। এটা বলা হয় লোন অ্যামortization শিডিউল বা ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট। আমি যে 1 লাখ টাকা করে টাকা দিচ্ছি, কিস্তি কিন্তু সমান, কিন্তু এই কিস্তির মধ্যে কি আছে, সুদের টাকা আছে। তো প্রথম বছর আমি যে পরিমাণ সুদ দিচ্ছি শেষ বছর কিন্তু সেম পরিমাণ দিচ্ছি না, কারণ প্রথম বছর আমার সম্পূর্ণ টাকার উপর সুদ দিতে হবে, তারপরে কিন্তু আস্তে আস্তে আসল টাকাটা পরিশোধ করা হবে। সেই জন্য সেম টাকার উপর সুদ হয় না, আমাদের প্রত্যেক বছর সুদটা ভেরি করবে। বের করার যে প্রসেসটা, বিবি মানে বিগিনিং ব্যালেন্স, এএলপি মানে অ্যানুয়াল লোন পেমেন্ট, আর ইন্টারেস্ট তো 80-15%, পিপি মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা পেড করা হয়, ইবি মানে এন্ডিং ব্যালেন্স। আমি শুরুতে ঋণ করছিলাম 3,35,220 টাকা, আর 1 লাখ টাকা ছিল পেমেন্টটা। এই 3,35,220 টাকার উপর 15% করলে 50,283 টাকা আসে। 1 লাখ টাকা থেকে আমরা 50,283 টাকা বাদ দিলে 49,717 টাকা। তারপরে এই 3,35,000, আমি তোমাদের জন্য একটু লিখে দিই, সুবিধা হবে মনে হয়, বারবার হ্যাঁ লেখার প্রয়োজন নাই, আমি বলে দিচ্ছি আবার। বিগিনিং ব্যালেন্সটা আগে লিখবো। বিগিনিং ব্যালেন্সের সাথে আমরা কি করব, ওই যে পিপি প্রিন্সিপাল অ্যামাউন্টটা মাইনাস করব। মাইনাস করলে আমরা ইন্ডিং ব্যালেন্সটা পেয়ে যাব। সেই ইন্ডিং ব্যালেন্সটা আবার বিগিনিংয়ে চলে আসবে, তার উপর আবার 15% সুদ ধরবো, 42,825 টাকা হবে। 1 লাখ টাকা থেকে আবার এই কি করবো, এএলপি থেকে ইন্টারেস্টটা বাদ দিলে পিপিটা পাই বেসিক্যালি, আর সেই পিপিটা আবার প্রথম কলাম থেকে বাদ দিলে ইন্ডিং ব্যালেন্সটা পাই। তার মানে 2,85,503 টাকা থেকে আমরা যখন 57,175 টাকা বাদ দিব, 2,28,328 টাকা পাবো। সেই টাকাটা আবার বিগিনিংয়ে নিয়ে আসবো। বিগিনিং থেকে আবার কি করবো, ইন্টারেস্ট ধরবো 34,249 টাকা। আবার এই 1 লাখ টাকা থেকে 34,249 বাদ দিলে আবার কি পাবো, পিপি পাবো। সেই পিপি আবার বিগিনিং ব্যালেন্স বাদ দিয়ে গেলে ইন্ডিং ব্যালেন্স, ইন্ডিং ব্যালেন্সটাকে আবার বিগিনিং নিয়ে আসবো। চক্রাকারে কাজটা আশা করি তোমরা বুঝতেছো। এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কোনো যৌক্তিকতা আমি দেখতেছি না, মনে করি না। তারপরে সর্বশেষ যেটা করতে হবে, এই জায়গায় কিন্তু আমরা পার্সেন্টেজ করতে পারবো না, এই একটা বিষয় জটিল, সেটা আমি বলে দিচ্ছি। সর্বশেষ কলামে 86,994 টাকার উপর কি করা যাবে না, পার্সেন্টেজ করা যাবে না। তাহলে কি করতে হবে, 1 লাখ টাকা থেকে 86,964 টাকা মাইনাস করলে যে টাকাটা হয় 13,036 টাকা। আর পিপির ঘরে প্রিন্সিপাল অ্যামাউন্টের ঘরে শেষ বছরে 86,964 টাকায় লিখে দেবো। আমরা এটা পার্সেন্টেজ করেই দেখবো না, টাকা কম বা বেশি যাই হোক, আমরা এটা আসল টাকা আসলে করে বসিয়ে দেবো, ডিফারেন্স টাকাটা সুদের করে, আর 1 লাখ টাকা তো 1 লাখের মতন আসে। এটাও কমপ্লিট হয়ে গেল। অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন আমরা জানি, স্টেট লাইন মেথড যেহেতু বলে দিছে, তো কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড ইউজফুল লাইফ ভাগ করলে আমরা চলে আসি 67,044 টাকা ডিপ্রিসিয়েশন আসে অ্যানুয়াল। এবার আমার যেহেতু আমি লিজ ঋণ করতেছি, তাহলে আমার তো ট্যাক্স আছে, আমার যদি এক্সপেন্সটা বেড়ে গেছে, তো আমার কত টাকা ট্যাক্স সেভ হচ্ছে সেটা বের করার জন্য আমার একটু কাজ করতে হবে। তো ক্যালকুলেশন অফ
ট্যাক্স সেভিং, ট্যাক্স সেভটা কত হচ্ছে সেটা দেখার জন্য আমার ইয়ার আছে, 5টা ইয়ার লিখবো। তো আমার ট্যাক্স সেভ হয়, এক্সপেন্সের কারণে আমার ট্যাক্স সেভ হয়। তো কি কি এক্সপেন্স হয় সেটা একটু দেখে নেওয়া যাক। এক্সপেন্স হচ্ছে আমার ডিপ্রিসিয়েশন এক্সপেন্স প্রত্যেক বছর সেম, কিন্তু ইন্টারেস্টটা প্রত্যেক বছর সেম না। ইন্টারেস্ট কিন্তু অলরেডি আমি করে আসছি, একটু আগে ইন্টারেস্টটা করে আসছি। ইন্টারেস্টটা আমরা ওই কলামের টাকা, ইন্টারেস্টটা ওই কলামটা করাই হচ্ছে ইন্টারেস্টটা বের করার জন্য। ওই ইন্টারেস্টটা আমরা হুবহু বসিয়ে দিচ্ছি। আশা করি তোমরা এটা বুঝবা, না বোঝার মতন কিছু না। এতক্ষণ ধরে নিজেরা লিখতে পারো, নিজেরা প্র্যাকটিস কিন্তু করতে হবে, খাতা কলমে লিখতে হবে, নাহলে কিন্তু পারবা না। তারপরে দুইটাই যোগ করে দাও, যোগ করার পরে যে টাকাটা হবে, যেমন 67,044 টাকার সাথে 50,283 টাকা যোগ করলে 1,17,327 টাকা হবে। তার উপর যদি আমরা 40% করে দিই তাহলে 46,931 টাকা হবে। একটা প্যাটার্ন বুঝতে সবগুলো আশা করি তোমরা পারবা। তো এই ট্যাক্স সেভটা পেয়ে গেলাম, কি পরিমাণ টাকা আমার সেভ হচ্ছে। ঋণ করলে আমার দুইটা ব্যয় বেড়ে যায়, দুইটা ব্যয়ের কারণে আমাদের আয় কমে যায়, আয় কমে গেলে আমাদের ট্যাক্স কম দিতে হয়, যার জন্য ব্যয়ের উপর 40% আমার ট্যাক্স সেভ হচ্ছে। এবার আসি প্রেজেন্ট ভ্যালু অফ ক্যালকুলেশন অফ প্রেজেন্ট ভ্যালু, মানে প্রেজেন্ট ভ্যালুটা আমি বের করবো। প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য ঘরগুলো আমরা তোমাদের একটু দেখিয়ে দিই। ঘরগুলো কিভাবে হচ্ছে, ইয়ার তো আছে, হ্যাঁ, এই 5টা ঘর হবে, 6টা ঘর ইয়ার দিব। ইয়ার তো 1 2 3 4, আমার ইয়ারের ঘরটা ধরতেছি না, তোমরা একটু জেনে নিবে। 1 2 3 ইয়ার হচ্ছে 1 2 3 4 5। এএলপি মানে অ্যানুয়াল লোন পেমেন্ট। তারপরে হচ্ছে এটা প্রত্যেক বছর 1 লাখ টাকা। টিএসটা কিন্তু কিছুক্ষণ আগেই করে আসছি, টিএসটা অলরেডি আমি করে আসছি। ওই টিএস এর টাকাটা দেখে দেখে এই জায়গায় বসিয়ে দিব, টেনশনের কোনো কারণ নেই। ওই 46,931 টাকা লিখলাম। এরপরে 43,948, তারপরে 40,517, তারপরে 36,572 টাকা, তারপরে 32,032 টাকা লিখলাম। এই দুইটা লেখার পরে আমার টাকা যাচ্ছে প্রত্যেক বছর 1 লাখ টাকা, কিন্তু আমার সেভ হচ্ছে কত, 46,931 টাকা, 43,000, 40,000, 36,000 সামথিং করে আমার টাকাগুলো সেভ হচ্ছে। তো আমার যাচ্ছে 1 লাখ, সেভ হচ্ছে, তাহলে আলটিমেটলি যাচ্ছে কত, 53,069 টাকা, 56,052 টাকা, 59,483 টাকা এবং 63,428 টাকা, 67,968 টাকা আমার সেভ হচ্ছে। সেভ হওয়ার কারণে এই টাকাটাকে আমরা 9% ডিএম ফ্যাক্টরিং করব। আর ফ্যাক্টর করার জন্য আমরা কি করব, সাইন্টিফিকে যদি আমরা কি লিখি 1 ভাগ 1.09 লিখি, একবার লিখি, প্রথমবার আমি লিখবো, দেন আবার ভাগচিহ্ন দিয়ে 1.09 লিখে তারপর শুধু দ্বিতীয় বছর পাবো ইকুয়াল চাপ দিয়ে, এরপর আরেকটা ইকুয়াল চাপ দিলে তৃতীয় বছর পাবো, আরেকটা ইকুয়াল দিলে পর্যায়ক্রমে জাস্ট ইকুয়াল চাপতে হবে। আমি আবার বলে দিচ্ছি নিয়মটা। প্রথমবারে 1 ভাগ 1.09 ইকুয়াল আমরা প্রথম বছরের ফ্যাক্টরটা পাবো, তারপরে আবার ভাগচিহ্ন দিব 1.09, দেন ইকুয়াল চাপবো, দ্বিতীয় বছর পাবো, দেন ইকুয়াল তৃতীয় বছর। আর কিন্তু 1.09 লিখতে হবে না, লিখবো শুধু প্রথমবার লিখে প্রথমটা পাবো, দ্বিতীয়বার লিখে দ্বিতীয় বছর পাবো, এরপরে শুধু ইকুয়াল দিলে নেক্সট চলে আসবে। এই ফ্যাক্টরিং এর সাথে যখন এনসিএফ গুণ করবো আমরা প্রেজেন্ট ভ্যালু পাবো, ইন্ডিভিজুয়াল ইয়ারলি প্রেজেন্ট ভ্যালু। সবগুলো প্রেজেন্ট ভ্যালু যোগ করে আমরা পাচ্ছি কত, 2,83,867 টাকা, 2,83,867 টাকা। তার মানে আমার ওইদিকে হচ্ছিল 2,80,000 সামথিং, এদিকে হচ্ছে 2,30,067 টাকা। তাতে মনে হচ্ছে আমার কি করা উচিত, আমার এই ঋণ করে গাড়ি কিনলে আমার জন্য ভালো হবে, কারণ আমার হাত থেকে টাকার পেমেন্টটা কি হবে, কম হবে। একদিকে টাকা আমার সেভ হওয়ার কারণে আমার লাভজনক হবে, যার জন্য আমরা লোন অপশনটা বেছে নিব। তো ডিসিশন জানানোর কোনো সমস্যা না। কমেন্ট, দি কোম্পানি শুড অ্যাকসেপ্ট দ্য লোন অপশন, অথবা দি লোন অপশন শুড বি অ্যাকসেপ্টেড বাই দ্য কোম্পানি, কোম্পানি কর্তৃক এই অফারটা গ্রহণ করা উচিত। তো আশা করি তোমরা বুঝতে পারবা, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে যেহেতু একটা অঙ্ক করেছি, বোর্ডে আসার মতন অঙ্ক দেখবা, এবং বিপার তো অলরেডি এটার মধ্যেই হয়ে যাবে। তো এই অনেক বেশি তো আর করা যাচ্ছে না, যেহেতু একদিন সপ্তাহে একটা ক্লাস। তথ্যবহুল করার জন্য আমি অঙ্কগুলা নিজে যেহেতু প্র্যাকটিস করছি, অঙ্কগুলা খাতায় লিখছি, তোমরা নিজেরা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো তোমাদের কোনো সমস্যা হলে আমাকে জানাবে, অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর কি অবস্থা তোমাদের সেটা জানাইবা। আমরা কিন্তু ভালো রেজাল্ট করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, তোমাদের সহযোগিতা লাগবে অবশ্যই, তোমাদের মনোযোগীর সাথে পড়াশোনা করতে হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে খুব তাড়াতাড়ি পরীক্ষা শুরু হয়ে যাবে। ঢাকা ইউনিভার্সিটি কিন্তু অলরেডি পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, তো ন্যাশনাল মনে খুব বেশি দেরি করবে না। অনলাইনে তোমরা পড়াশোনা চালিয়ে যাও নিয়মিত। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, জেনুইন অ্যাকাউন্টিং একাডেমি, তোমরা সেটা একটু সাবস্ক্রাইব করে রাখো। তাহলে তোমরা পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন আমি রাখতে যাচ্ছি, আল্লাহ হাফেজ।